আমাদের ক্লাসে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছিল। তো ইলেকট্রন অ্যাফিনিটি যেটা ক্লোরিন আর ফ্লোরিনের যেটা কারণটা বললাম, ওই একই কারণে অনেক আরও অ্যানিমেলি দেখা যায় ইলেকট্রন অ্যাফিনিটির ওই সেম। যেমন তোমার ধরো সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের থেকে বেশি হয়, ফসফরাসের ইলেকট্রন অ্যাফিনিটি নাইট্রোজেনের থেকে বেশি হয়। এই সব কারণগুলো ওই যেটা ক্লোরিন আর ফ্লোরিনের যে কারণটা বললাম সেটা দিয়ে এক্সপ্লেন হবে। তো ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে গেল। এবারে আর একটা প্রপার্টি আছে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে কি আছে, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি তো দুটো ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি হলো, আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটিটা কি, ধরো হচ্ছে যে একটা হচ্ছে এ অ্যাটম আছে আর একটা হচ্ছে বি অ্যাটম আছে, ঠিক আছে। এরা হচ্ছে কোভালেন্টলি বন্ডেড। কোভালেন্ট বন্ড মানে কি, এ একটা ইলেকট্রন দেবে, বি একটা ইলেকট্রন দেবে, দিয়ে একটা বন্ড হবে, ঠিক আছে। এবারে যার তাহলে ইলেকট্রন কি হয়, এ একটা ইলেকট্রন দেয়, বি একটা ইলেকট্রন দেয়, দিয়ে একটা কোভালেন্ট বন্ড হয়। আর এই ইলেকট্রনগুলো কি এও শেয়ার করে আবার বিও শেয়ার করে নিজেদের মধ্যে, ঠিক আছে। যেমন যদি আমি ইলেকট্রন যদি আমি HCl এর কথা বলি, HCl তাহলে H এর একটা ইলেকট্রন, Cl এর একটা ইলেকট্রন, Cl এর ভ্যালেন্সের 7টা ইলেকট্রন আছে, এটা তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো। দিয়ে কি করে, এই ইলেকট্রনগুলোকে H ও ইউজ করে আবার Cl ও ইউজ করে, মানে এই যে ইলেকট্রন পেয়ারটা এটা H ও ইউজ করে Cl ও ইউজ করে, দিয়ে একটা HCl এর কোভালেন্ট বন্ড তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে এই দুটো অ্যাটম যদি আলাদা আলাদা হয়, এক মিনিট, তো যেটা বলছিলাম যে এই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে যার টেনে রাখার টেন্ডেন্সিটা বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যেমন এখানে ক্লোরিনের ইলেকট্রনকে নিজের কাছে রাখার, ক্লোরিনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা বেশি হাইড্রোজেনের থেকে, ঠিক আছে। ওই জন্য এই ইলেকট্রন পেয়ারগুলোকে কি করে, ক্লোরিন এইভাবে নিজের দিকে টেনে রাখে, হাইড্রোজেনকে দেয় না, ঠিক আছে। হাইড্রোজেনকে দেয় না, ক্লোরিন এইভাবে নিজের দিকে টেনে রাখে। ওই জন্য এবার এই যে টেনে রাখার টেন্ডেন্সি, ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখার টেন্ডেন্সিটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই টেন্ডেন্সিটা যার যত বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে, ঠিক আছে। এইটা একটা ব্যাপার। এটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কখনোই সেম নয়, ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে কখনোই সেম নয়। ইলেকট্রন অ্যাফিনিটি কি, while a gaseous substance take an electron into its valence shell and converted into a uninegative anion, then the release energy is called electron affinity. আর ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে কোভালেন্ট বন্ড হলেই সেখানে ইলেকট্রন নেগেটিভিটির ব্যাপারটা আসবে, ঠিক আছে। ইলেকট্রন নেগেটিভিটিকে মেজার করতে বিভিন্ন স্কেল আছে, যে স্কেলগুলো তোমাদের এখন জানতে হবে না। পাউলিং স্কেল আছে, আরও অনেক কিছু স্কেল আছে ইলেকট্রন নেগেটিভিটি মেজার করা হয়। তো যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ট্রেন্ড পড়তে হবে, ইলেকট্রোনেগেটিভিটি ট্রেন্ড। যেটা হয় জেনারেল, লেফট টু রাইট যদি যাও ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে, আর টপ টু বটম যদি যাও ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে, ঠিক আছে। যেমন তুমি যদি লিথিয়াম আর ফ্লুরিন যদি বলো, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, যে কোনো পিরিয়ডিক টেবিলে যে কোনো এলিমেন্টের থেকে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক আছে। কারণ ফ্লুরিনকে ওই কোভালেন্ট বন্ডে ফ্লুরিন নিজের দিকে সব থেকে বেশি ইলেকট্রন টেনে রাখতে পারে, এটাই হচ্ছে মিনিং। আর যদি হ্যালোজেন গ্রুপটা যদি কম্পেয়ার করো, হ্যালোজেন গ্রুপটা, তাহলে তুমি দেখবে যে A greater than Cl greater than Br greater than I, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম হ্যালোজেন গ্রুপটার মধ্যে। তো এই কারণগুলো কি দিয়ে এক্সপ্লেন হবে, অনেকগুলো প্যারামিটার আছে। একটা হচ্ছে সাইজ, ইনক্রিজিং সাইজ মিন্স ডিক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি। সাইজ ইনক্রিজ করলে আয়োডিনের সাইজ যখন ইনক্রিজ করে, আউটার সেলে যে ইলেকট্রন আছে ওর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমে, আর বাইরের কোনো ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কমে যায় সাইজ যত ইনক্রিজ করবে। আর সাইজটা অনেক কম হলে কি হবে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এর অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে, আর এখানে যদি ধরো একটা ইলেকট্রন আছে
এই ইলেকট্রনকে অ্যাট্রাকশনটা অনেক কম হবে, দেখতেই পাচ্ছ ডিস্টেন্স সাইজের ডিফারেন্সের জন্য। একটা হচ্ছে সাইজ, যেটা হচ্ছে মেন ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর আরেকটা হচ্ছে ভলিউম। ওই ভলিউম আর সাইজ তো সেমই হয়ে গেল। এইভাবে তোমরা দেখে নেবে অনেকগুলো ফ্যাক্টর আছে, যতগুলো ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, সরি ইলেকট্রন অ্যাফিনিটি। যার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এক্সেপ্ট হচ্ছে ক্লোরিন ফ্লোরিনের এক্সাম্পলটা এক্সেপ্ট, যেটার অ্যানাবিলিটির কারণ আমরা ডিসকাস করেছি। আরেকটা কারণ হয় যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে হাইব্রিডাইজেশনের কারণটা একটু বুঝিয়ে দিই, ওটা ওটা জানাটা খুবই দরকার, এসেনশিয়াল ওটা হাইব্রিডাইজেশনটা। যে হাইব্রিডাইজেশন কি হয়, একটা একটা এই ইলেকট্রোনেগেটিভিটি যেটা, সেটা কোনো পার্টিকুলার অ্যাটমের যে এর ইলেকট্রোনেগেটিভিটি এইটা, এটা বলে দেওয়া যায় না, কারণ হাইব্রিডাইজেশন চেঞ্জ হলে ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ হয়ে যায়। যেমন কার্বনের ধরো তোমরা জানো sp হাইব্রিডাইজেশন হয়, sp2 হাইব্রিডাইজেশন হয়, sp3 হাইব্রিডাইজেশন হয়, ঠিক আছে। অনেক কার্বনেরই 3টে হাইব্রিডাইজেশন আমরা দেখতে পাই। তো হাইব্রিডাইজেশনে কিভাবে ইলেকট্রোনেগেটিভিটিতে এফেক্ট হয়, তুমি যদি sp অরবিটালটা ধরো, তাহলে আমি যদি s ক্যারেক্টার লিখি, sp অরবিটালটার s ক্যারেক্টার কত দেখতে পাচ্ছ, 50%, কারণ 50% s আর 50% p দিয়ে মেড হয়েছে sp হাইব্রিড অরবিটাল, ওই জন্য s ক্যারেক্টার হচ্ছে 50%। যদি তুমি sp2 টা দেখো, তাহলে s ক্যারেক্টার কত দেখবে, 33%, ঠিক আছে। ক্যালকুলেট করে দেখবে তাহলে হয়ে গেল। টোটাল হচ্ছে কত, 3টে অরবিটাল আছে, টোটাল 3টে অরবিটাল আছে, তার মধ্যে s ক্যারেক্টার হচ্ছে এটা, একটা s অরবিটাল আছে আর টোটাল 3টে অরবিটাল আছে, তাহলে s ক্যারেক্টার এটা করলে কত পাবে, 0.33, সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবে, 33%। সিমিলারলি sp3 তে যদি তুমি কনসিডার করো, s ক্যারেক্টার কত পাবে তুমি, 25%। এবারে একটা কথা বুঝো, যে সব কি বলেছিলাম, পেনিট্রেশন পাওয়ার যেটা বলেছিলাম, সেটা কি s অরবিটালের সবথেকে বেশি, তার মানে কি নিউক্লিয়াসের সবথেকে কাছাকাছি s অরবিটালই থাকে, ঠিক আছে। ওই জন্য ওই s অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে, কিন্তু তার প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি হয়, ঠিক আছে। ওই জন্য এখানে এখানে সিমিলার রিজন, এখানে s ক্যারেক্টার বেশি, ওই জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি, কারণ এ হচ্ছে sp হাইব্রিডাইজ অরবিটালটা নিউক্লিয়াসের অনেক কাছে আছে, তাহলে sp হাইব্রিডাইজ যে কার্বন, তার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে, ঠিক আছে, দেন কম্পেয়ার টু sp2 or sp3। যদি ইলেকট্রোনেগেটিভিটি 10 বলো, যদি ইলেকট্রোনেগেটিভিটি বলো, ইলেকট্রোনেগেটিভিটিকে শর্টে en দিয়ে লেখা হয়, sp হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দেন sp2 হাইব্রিডাইজ কার্বন দেন sp3 হাইব্রিডাইজ কার্বন, ঠিক আছে। এটা একটা ব্যাপার, এটা শুধুমাত্র হচ্ছে s ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। s ক্যারেক্টার যত বেশি হবে যে কোনো অরবিটালে, ওই অরবিটালের ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভিটি যেটা হয়, সেটার ভ্যালুটা অনেক বেশি হবে, ঠিক আছে। এবার যেটা আছে সেটা তোমরা নিজেরা পড়বে একটু, যেটা হাইড্রোজেনের পজিশন নিয়ে কথা বলা আছে, সেটা তোমরা যেহেতু 10-এ পড়েছো, ওই জন্য ওটা পড়াবো না, কেউ না বুঝতে পারলে অবশ্যই ডিসকাস হবে। হাইড্রোজেনের পজিশন নিয়ে বলা আছে, যেটা আমাদের নোবেল গ্যাস আছে, নোবেল গ্যাসগুলোর পজিশন নিয়ে বলা আছে, ওই দুটো একটু দেখবে। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। একটু বলে দেবো ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ কি, যখন আমি লিথিয়াম বেরিলিয়ামের নিচে কে আছে, ম্যাগনেসিয়াম। এবারে খুব ভালো করে লক্ষ্য করো, লিথিয়ামের সাইজটা অনেক বেশি, বেরিলিয়ামের সাইজটা লিথিয়ামের সাইজের থেকে কম। আবার বেরিলিয়াম থেকে যখন ম্যাগনেসিয়ামে আসছি, তখন আমার সাইজটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে বলতে পারি লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজটা হচ্ছে কম্পারেবল, তাই না। লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজটা কম্পারেবল হচ্ছে। এদিক থেকে এদিকে গেলে সাইজ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। এদিক থেকে এদিকে গেলে সাইজ ইনক্রিজ হচ্ছে, আবার এদিক থেকে এদিকে গেলে সাইজটা হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে একবার ইনক্রিজ হচ্ছে, এই একবার না সরি, এদিক থেকে এদিকে গেলে সাইজটা কি হয়, ডিক্রিজ হয়, ভুল বললাম ফার্স্টে, ডিক্রিজ হচ্ছে সাইজটা। আবার এদিক থেকে আবার এই টপ টু বটম এর সাইজ কি হয়, ইনক্রিজ হয়। তাহলে ডিক্রিজ হয় আবার ইনক্রিজ হচ্ছে, তার মানে বলতে পারি এইটার সঙ্গে এইটা কম্পারেবল, এই লিথিয়ামের সঙ্গে যেটা ম্যাগনেসিয়ামের সাইজ সেটা কম্পারেবল। এই কম্পারেবল সাইজের জন্য লিথিয়ামের অনেক প্রপার্টি ম্যাগনেসিয়ামের সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। এইভাবে যতগুলো পেয়ার পাওয়া যায় তাদের যেটা হচ্ছে তোমার মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে ওদের প্রপার্টিগুলো সিমিলার হয়, ওই জন্য ওরা হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ শো করে।
লিথিয়াম নাইট্রাইট তৈরি করে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি করে, লিথিয়ামটা বেশি ম্যাগনেসিয়ামটাও বেশি, এইভাবে কিছু কিছু প্রপার্টি আছে ম্যাচ করে। তো যেটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ডি এলিমেন্টগুলো চলে এসছে মাঝখানে, এই মাঝখানে এতটা জায়গা জুড়ে কারা আছে, শুধু ট্রানজিশনগুলো আছে না। তাহলে কি তুমি ক্যালসিয়ামের সঙ্গে এই স্ক্যান্ডিয়ামের নিচে যে আছে ইন্টারগ্রাম, তার কি ডায়াগোনাল রিলেশনশিপ পাবে? কোনোদিনও পাবে না, কারণ ডি অরবিটাল চলে এসছে মানে ওদের প্রপার্টি পুরোপুরি ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এই ডায়াগোনাল রিলেশনশিপ শুধু মেন্ডেলিয়ান পিরিয়ডিক টেবিলেই অ্যাপ্লিকেবল, এটা একটা ব্যাপার। এবারে অক্সাইডের অ্যাসিডিটি বেসিসিটি ট্রেন্ড আছে, সেইটা একটু বুঝতে হবে। অক্সাইডের অ্যাসিডিটি বেসিসিটি ট্রেন্ড অলরেডি একদিন বুঝিয়ে দিয়েছি, যেটা আজকে একটা জেনারেল কথা বলে দেবো। সেটা হচ্ছে যে এইদিকে যারা আছে, যারা হচ্ছে কি বলা হয় অ্যালকালি আর অ্যালকালাইন আর্থ, ঠিক আছে, অ্যালকালি আর অ্যালকালাইন আর্থ, এদের যেগুলো অক্সাইড সেগুলো কি হয় বেসিক অক্সাইড হয়। যারা মাঝের গ্রুপটা মানে হচ্ছে অ্যালোনিয়াম, আমরা কিন্তু এখন ট্রানজিশন এলিমেন্টকে বাদ দিয়ে কথা বলছি, ঠিক আছে, ট্রানজিশন এলিমেন্টকে বাদ দিয়ে কথা বলছি। অ্যালুমিনিয়ামের গ্রুপটা মাঝে আছে, তারপরে আবার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন শুরু হচ্ছে। তুমি লেফট টু রাইট যদি যাও, অ্যাসিডিটি ইনক্রিজ, বেসিসিটি ডিক্রিজ। লেফট টু রাইট গেলে অ্যাসিডিটি ইনক্রিজ, বেসিসিটি ডিক্রিজ। টপ টু বটম হলে উল্টো, টপ টু বটম হলে কি হবে, টপ টু বটম হলে বেসিসিটি ডিক্রিজ হবে, বেসিসিটি ডিক্রিজ, অ্যাসিডিটি ইনক্রিজ, ওটাই হবে, ওই ব্যাপারটাই হবে, ঠিক আছে। তো ওই অ্যাসিডের ট্রেন্ডগুলো একটু দেখবে। এবারে কিছু অ্যাসিড, কিছু আছে যেগুলো অক্সাইড, যেগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক মিনস অ্যাসিড ক্যারেক্টারও আছে, বেসিক ক্যারেক্টারও আছে, যেমন হচ্ছে B2O3, Al2O3, এই দুটো এদের দুজনেরই কি আছে, অ্যাসিডিক প্রপার্টিও আছে, বেসিক, এরা হচ্ছে নিউট্রাল মানে এরা অ্যাসিডের সঙ্গেও রিঅ্যাকশন করতে পারে, বেসের সঙ্গেও রিঅ্যাকশন করতে পারে, এইভাবে কিছু প্রপার্টি দেওয়া আছে। আরেকটা ব্যাপার, যে যদি একটা শুধু এলিমেন্টের কথা বলি, যেমন সিএল এর জানো তো প্রচুর অক্সাইড হয়, ঠিক আছে, Cl2O, Cl2O5, এইভাবে বিভিন্ন অক্সাইডের Cl2O7 পর্যন্ত হয়, ঠিক আছে। এখানে হচ্ছে যে +1 চার্জ আর এখানে হচ্ছে +7 চার্জ। আমি যদি ক্লোরিন অ্যাটমের কথা কনসিডার করি, মাঝের এক্সাম্পলগুলো দেখে নেবে। অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে, এখানে হচ্ছে ক্লোরিনটার অক্সিডেশন স্টেট +1 আর এখানে যেটা হয় অক্সিডেশন স্টেট হচ্ছে +7। অক্সিডেশন স্টেটের কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট যত বাড়তে থাকে, ওই এলিমেন্টটার অক্সাইডের অ্যাসিডিটি তত বাড়তে থাকে, ঠিক আছে। অক্সিডেশন স্টেটটা ইনক্রিজ করলে আর ওই অক্সাইডটার অ্যাসিডিটি অনেক বেশি হবে। এখানে Cl2 এর যে অ্যাসিডিটি তার থেকে Cl2O7 এর অ্যাসিডিটি অনেক বেশি। তো এটা আছে, এটা যেমন তুমি ক্রোমিয়ামের ক্ষেত্রে ধরতে পারো, Cr2O3 আর Cr2O7 2- যে অক্সাইডটা হয়, এখানে কি স্টেট +6 আর এখানে হচ্ছে +3। তো এখানে এটা হচ্ছে অনেক বেশি অ্যাসিডিক দেন দিস, ঠিক আছে। এইভাবে কতগুলো এক্সাম্পল আছে। আরেকটা এটা আছে, সেটা হচ্ছে যে স্টেবিলিটি অফ হাইড্রাইডসের স্টেবিলিটি। হাইড্রাইডের যখন তুমি, হাইড্রাইড মানে কি, একটা এলিমেন্ট আছে M, এর সঙ্গে হাইড্রোজেন অ্যাডিশন হয়, হাইড্রাইড তৈরি হয়। সেটা এবার ক্লোরিনের সঙ্গে হলে HCl, HBr, HR এইসব হবে। আবার সোডিয়ামের সঙ্গে হলে কি হবে বলো, NaH। তো হাইড্রাইডগুলো স্টেবিলিটি লেফট টু রাইট ইনক্রিজ করে, ঠিক আছে, হাইড্রাইডগুলো স্টেবিলিটি ইনক্রিজ করে। আর লেফট টু রাইট হাইড্রাইডগুলো যেটা অক্সিডেশন পাওয়ার সেটাও ইনক্রিজ করে। হাইড্রাইডগুলো স্টেবিলিটি টপ টু বটম ডিক্রিজ করে। এই কোশ্চেনটা খুব আসে যে টপ টু বটম হাইড্রাইডগুলো স্টেবিলিটি কেন ডিক্রিজ করে। এটা তোমাদের ফার্স্ট যেটা কারণ সেটা বলতে হবে যে হাইড্রাইড মানে তো হাইড্রোজেনের সঙ্গে কোনো এলিমেন্টের একটা কম্পাউন্ড, ঠিক আছে। যখন হাইড্রোজেন কনসিডার করবে, হাইড্রোজেনের সাইজ কিন্তু অনেক ছোট, অপরপক্ষে যদি আয়োডিনের সাইজ কনসিডার করো, আয়োডিনের সাইজ কিন্তু অনেক বড়। এই যে একদম
ছোট সাইজের হাইড্রোজেন আর বড় সাইজের আয়োডিন এদের মধ্যে ওভারল্যাপটা অনেক কম হয়, এফেক্টিভ ওভারল্যাপ যেটা হয় সেটা অনেক কম হয়, ওই জন্য এইচআই এর স্টেবিলিটি কি হয় অনেক কম, এইচআই এর স্টেবিলিটি ওই জন্য কি হয় অনেক কম, ওই জন্য এইচআই থেকে খুব সহজে I মাইনাস প্লাস H প্লাস হয়। তারপরে এর অক্সিডেশন পাওয়ারটা অনেক বেশি, তোমরা যেটা অনেক ছোটতে হয়তো পড়তেও পারো ক্লাস 8 এ, যেটা অক্সিডেশন রিডাকশনের আরেকটা ডেফিনেশন আছে, যেটা হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন ইজ অক্সিডেশন অর রিলিজ অফ হাইড্রোজেন ইজ কল্ড অক্সিডেশন। এটা তাহলে একটা ওয়ান টাইপ অফ অক্সিডেশন হলো, তাহলে এখানে অক্সিডেশন পাওয়ার অনেক বেশি হবে HCl এর থেকে HI। এই এই যে আমি প্রপার্টিটা বললাম যে হাইড্রাইডের স্টেবিলিটি, এটা আমি একটা প্যারামিটার দিয়ে বললাম সাইজের কনটেক্সটে। এবার এগুলো বিভিন্ন প্যারামিটার দিয়ে এক্সপ্লেন করা আছে বইয়ে, দেখে নেবে, মানে তোমার যটা প্যারামিটার সুটেবল লাগে তুমি সেই সবগুলো দিয়ে বলার চেষ্টা করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইজ দিয়ে এক্সপ্লেন করা আছে, মানে এক একটা ঘটনা অনেকগুলো অনেক কিছু ব্যাপার দিয়ে এক্সপ্লেন করা যায়। এবার যে কোনো একটা রুটে ওয়ান ওয়েতে তোমাকে এক্সপ্লেন করতে হবে যাতে সেটা খুব ভালো হয় এক্সপ্লেনেশনটা, সেইভাবে